যেহেতু স্যার আসবে আপনি This call is being recorded. ইকোনমির ইস্যু আছে, কিন্তু যেটা বললাম যে আবার কনস্ট্রাক্টিবিলিটি কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। তুমি ইকোনমিক করতে গিয়া এটা প্র্যাকটিক্যাল ফিল্ডের জন্য ডিফিকাল্ট করে ফেললা, ওইটা কিন্তু আবার মানে আরো সমস্যা, বড় সমস্যা। জি জি আমি স্যার ইকোনমিক করব কিন্তু বাস্তবতাও মাথা রাখতে হবে। যেমন ধরো বলি পাইলের কথাই বলি, তুমি এটা প্র্যাকটিক্যাল ফিল্ডে পাইল করবা, কারণ তুমি যদি বলো এই পাইলতে হবে 24 ইঞ্চি ডায়া, ওই পাইলতে হবে 20 ইঞ্চি ডায়া, এই পাইলতে হবে 28 ইঞ্চি ডায়া, করতে পারো, করলে অনেক ইকোনমিক হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু এটা আসলে নেক্সট ইম্পসিবল। কেননা তুমি যে বাস্তবে দেখো, একজন কোম্পানি যখন একটা প্রজেক্ট করতে একটা পাইলের চিসেল আনে, সেটা একটা চিসেল আনে, ওই চিসেল গুলো অনেক ওয়েট, যেটা তুমি দেখো গর্ত করে ধুম করে বাড়ি মারে, ওই চিসেল এক একটার এক এক ডায়া থাকে, কোনটা 22 ইঞ্চি, কোনটা চিসেল যত যত ইঞ্চি ডায়া হবে তত ইঞ্চি সে পাইলের ডায়া হবে। তো চিসেল যদি তোমার 20 ইঞ্চি ডায়া হয়, তো তুমি সে পাইল করবে 20 ইঞ্চি ডায়া। কারণ সে কি চারটা পাতে 3-4 রকমের চিসেল আনবে, এবং ওই চিসেল লাগানো খোলা যে কি পরিমাণ ঝামেলা তোমরা দেখলে বুঝবা। ওই মেশিনটাকে নামায়া তারপরে এটা চেঞ্জ করে দেওয়া, তারপরে লাগায় উঠানো কেউ করবে না। হ্যাঁ বুঝতেছি ইকোনমি, কিন্তু এখানে ইকোনমি আমি করতে পারলাম না, কিন্তু উপায় নাই, আমাকে এখন ওই ডায়া সেম রাখতে হবে, ডায়া সেম রেখে যতটুকু ইকোনমি করা যায় ততটুকুই করতে হবে। একই জিনিস এই জায়গায় তুমি দুই রকমের রড দাও, এটা আসলে প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে তারা ডিফিকাল্ট হয়ে যাবে। ওই জায়গায় তোমার ইন্টেরিয়র স্ট্রিপ এক্সটেরিয়র স্ট্রিপ যেহেতু খালি স্পেসিং এ ভেরিয়েশন তুমি করতে পারো, কিন্তু ডায়াটা চেঞ্জ করা ঠিক হবে না। থিওরিটিক্যালি করতে পারো, থিওরিটিক্যালি করতে পারো যেটা বললাম, কিন্তু না বাস্তব পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আর আসলে টিকতেছে না কি এর জন্য। ওকে, তো ডিউরেবিলিটিতে প্রশ্ন ছিল। সো ডিউরেবিলিটি আমরা এখানে তো বটম সারফেসে 1 ইঞ্চি ধরে 20.5 ইঞ্চ পাইলাম ইফেক্টিভ ডেপথ। দেন অ্যাকচুয়ালি ডিউরেবিলিটিতে আমরা চেক করব যে অ্যাকচুয়ালি মিনিমাম অ্যাকচুয়ালি জাস্ট সেকশন কে ইলাস্টিক ধরে, হ্যাঁ সেকশন কে ইলাস্টিক ধরে আমরা অ্যাকচুয়ালি কি পরিমাণ রিইনফোর্সমেন্ট লাগবে সেটা আমরা দেখব ডিউরেবিলিটির আন্ডারে। যে কোনো ফ্যাক্টর সেফটি নাই, যেই লোড আসতেছে ব্রিজের উপরে সেই লোডটা রেজিস্ট করতেই জাস্ট খালি সেকশনকে ইলাস্টিক রেখে কি পরিমাণ রিইনফোর্সমেন্ট লাগবে সেটা আমরা চেক দিয়েছিলাম। So actually we had the dead load bending moment, we have calculated the previous slide, and first we are going for the interior strip, then we'll move to the exterior strip. So the interior strip, the dead load bending moment was 42.1, wearing surface dead load was 5.36, and live load and impact load was 51.9. So just we'll add them up, we'll not magnify. Just the response coming, we'll just take the response, just sum this up. So it's coming 99.36 feet per feet width of the slab bridge, per feet width. Okay, so now we'll go for the actually calculation of the steel area, how much steel area I require to carry this much moment. So the bending moment equation you already have studied in theory part, that is bending moment M equals to AS FS ZD. So we'd like to calculate the value of AS. So FS actually we consider 0.4 f of y, if you remember. I think AASHTHO they consider 0.6. Anyway, the problem. So Z actually is coming from 1 minus k by 3. K is nothing but n divided by n plus r. So D is the effective depth we already calculated, 20.5, and bending moment is the 99.36. So this is the equation actually. So AS is nothing but n divided by FSZD. So from this equation you can calculate that 1.85 inches square per feet. So to resist this much bending moment per feet width of the slab bridge, assuming section is elastic, you must have to provide this much steel area per feet width of the slab. Okay, so 1.85. Now you have to choose one specific bar. Then I'll go for number 8 bar, or I'll go for number 9 bar, number 10 bar. That's up to your choice. So if you go for number 9 bar, for example, I'll go for number 9. Then number 9 bar has, for example, 1 inch square. So 1.85 inches square you require after 12 inch or within 12 inch, whatever it says. Then 1 inch square require after how much spacing? So just simple the ratio. So 12 divided by 1.85 into 1. So from there you can get the spacing. So 1.85 steel area is required after 12 inch. প্রত্যেকটা 12 ইঞ্চিতে 1.85 করে লাগবে, তাহলে 1 ইঞ্চি স্কয়ার লাগবে কত ইঞ্চি কত, আমি স্পেসিংটা বের করে ফেলতেছি। তারপর কিন্তু 12 ইঞ্চি বলে যাবো, তারপর 12 ইঞ্চি হিসেবে নিকাশ আমার দরকার নেই। তো ওইখানে হিসাব নিকাশ করে তোমার দেখবা এটা এরকম সম্ভবত 6.5 বা 6.5 এরকম একটা আসে, অথবা 6.6 এর মতো মনে হয় আসে সম্ভবত।
6.6 এর মতো আসে, আমরা দেখতেও পারি। It's coming 12 divided by 1.85. So 6.48. So if it's 6.48, so actually they have rounded up, reduced one, so that means 6 inch. তারা অন্যভাবে করছে, মানে তারা আসলে চিন্তা করছে যে এক ইঞ্চি 1.85 লাগবে বা 12 ইঞ্চিতে, তাহলে আমি যদি 12 ইঞ্চি যদি দুইটা রড দিয়ে দিই, তাহলে তো এটা মানে 2 ইঞ্চি স্কয়ার হয়ে গেল। তাহলে ওইভাবে কম্পেয়ার করছে, ওই দুটো একই কথা। আমরা কিভাবে করলাম, তো 6.48 আসতেছে স্পেসিং, আমি 6 ইঞ্চি করে দিচ্ছি, তাদের মতনই আসলো কি। তো নাম্বার 9 at the rate of 6 inch center to center. But now I have to check actually that what is my effective depth, exact effective depth. So 22 inch was my total depth, 1 inch was clear cover, and number 9 if I use, then my obtained effective depth is 20.4. But when I assume the effective depth, I assume 20.5 because I considered here actually number 8 bar. So now I'm seeing that actually I need number 9 instead of number 8. Therefore, actually we have a shortage, or the effective depth has decreased, but very small amount. Therefore, you're not actually giving any further trial. But if you want, you can give trial, and I think it would be maybe 1.86. Even if you give 1.86, হয়তো তোমার এখানে স্পেসিং আসবে 6.5, বাট আমরা আলটিমেটলি 6.4 এরকম কিছু আসবে, আমরা তো 6 দিচ্ছি। লাগবে 6.2 লাগুক, 6.3 লাগুক, 6.4 লাগুক, 6.5 লাগুক, 6.7 লাগুক, 7 ইঞ্চি লাগুক, 8 ইঞ্চি লাগুক, সে জায়গায় তুমি যদি 6 ইঞ্চি দাও, তুমি তো অনেক সেফসারি থাকলা। অর্থাৎ তুমি তো আগেই তারা কমাই দিয়ে দিচ্ছ 6 ইঞ্চি, যার কারণে অ্যাকচুয়ালি ওই অতটুকু ইফেক্টিভ ডেপথ কমার কারণে যতটুকু তোমার স্কিল এরিয়া বাড়বে, সেটা আগেই তোমার স্পেসিং এর মধ্যে কম্প্যাক্টেড হয়ে গেছে, অর্থাৎ প্রয়োজন নাই। স্যার এখানে যে 22 থেকে 1 বাদ দিল, এটা ক্লিয়ার কভার না স্যার? 22 থেকে অনবার দিলাম ক্লিয়ার কভার, হ্যাঁ। স্যার ক্লিয়ার কভার তো 1.5 ধরে কাজ করবে না? 1.5 তো এসিআই কোড, কিন্তু AASHTHO কোড আমরা দেখাইছিলাম যে অ্যাকচুয়ালি ব্রিজের ক্ষেত্রে তারা 1 ইঞ্চি ধরে স্ল্যাবের ক্ষেত্রে। জি স্যার। আর এসিআই কোডে কিন্তু স্ল্যাবের ক্ষেত্রে 0.75 ইঞ্চ, এই জায়গা কিন্তু একটু বেশি। বিমের ক্ষেত্রে ছিল এসিআই কোড 1.5 ইঞ্চি। আচ্ছা, এটা হচ্ছে ডায়ামিটারের অর্ধেক, হাফ ইনটু হ্যাঁ 1। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডায়ামিটার অর্ধেক। 9 নাম্বার বা ডায়ামিটার হচ্ছে 1.128, তার অর্ধেক। বলো, আর কোনো প্রশ্ন আছে? বাকিটা এইজ স্ট্রিপ একই প্রসিডিউর, মানে জাস্ট খালি তোমার এইজ স্ট্রিপের জায়গায় এইজ স্ট্রিপের বেন্ডিং মোমেন্ট গুলো আসবে, ওইখানে বেন্ডিং মোমেন্টের মানটা একটু বড় আসে, ওই জায়গায় স্টিল এরিয়া রিকোয়ারমেন্ট একটু বড় আসে, ওই জায়গায় স্পেসিংটা একটু কমে 5 ইঞ্চিতে আসছে, আর কিছু না। ওইটা আসছে 6 ইঞ্চি, এটা এখানে আসছে একটু 5 ইঞ্চি স্পেসিং। ওই যে একদিন প্রশ্ন করছিল জুবায়ের, বুঝতে পারছো? জি স্যার। প্রশ্ন আছে কোনো স্যার, প্রশ্ন? হ্যাঁ, এই যে আমার যদি রিভাইজ ডি, সাপোজ স্যার আমি 8 নাম্বার বার ধরে যেটা পেলাম, রিভাইজ ডি করার পরও একদম ওইটার খুবই কাছাকাছি পেলাম, তাহলে কি স্যার দুইটা একই ধরতে পারবো ডি? তো যেহেতু তুমি রিভাইজ করার পরে যে আমারটাই যেমন 20.5 ছিল 20.4 আসছে, ঠিক আছে, অলমোস্ট কাছাকাছি কিন্তু কম, একটু কমে গেছে। তো এই ক্ষেত্রে আমি এই স্টিলের এটা চেঞ্জ করলাম না, কিন্তু এর পরে ডি ইউজ করে যেসব ক্যালকুলেশন করবো সেসব জায়গায় একটা আমি কারেক্টেড ডিটা ইউজ করি, সেসব জায়গায় আমি শুধু কেন 20.5 ইউজ করতে যাবো? কারণ আসলে এখন তো আসলে 20.4ই আছে অ্যাভেলেবেল, 20.5 অ্যাভেলেবেল নাই। এইটা নাহলে ক্যালকুলেট করার সময় একটু হয়ে গেছে, যাক রিভাইজ না করলাম, কিন্তু এর পরে যেসব জায়গায় আমার ক্যালকুলেশনে আসবে ডি লাগবে, সেসব জায়গায় আমি অবশ্যই 20.4 ইউজ করবো। 20.5 ইউজ করা ঠিক হবে না যুক্তি সহকারে, করা যাবে কিন্তু ঠিক তো হচ্ছে না। আমি তো কেন করতে যাবো, আছেই তো 20.4 অ্যাভেলেবেল। স্যার আমার যেমন আসে 15 আর 14.94, তাহলে ওই ক্ষেত্রে কি আমি 14.94 দেখবো বা পরবর্তী সবসময়। আচ্ছা স্যার, 15 দিয়ে করলে এখন 15 দিন করে ফেলো যদি ম্যাথ, সমস্যা নাই। এটা তো তুমি জাস্ট জেনে রাখা প্র্যাকটিক্যাল, এটা করতে হবে তোমাকে, এখন করে ফেলছো ঠিক আছে। আর তুমি তো যখন ফ্রেশ করে তুলবা তখন তো তুমি রিভাইজ করে ফেলতে পারবা। ওকে স্যার। Okay, so this was actually up to our last class study, that first of all we were seeing the service limited state, and out of this service limited state we have two check. One is the actual durability, that actually section is cracked, in that time whether the beam can carry the bending moment or not. Now actually coming the second one, control of cracking. So to avoid excessive cracking, that actually we need to take some measures. Now the measures recommended by the AASHTHO code is that your spacing of your reinforcement should be less than this value. So based on this equation, you will calculate some spacing of reinforcement, whatever the size.
size is not a factor. The spacing, for example, we are providing here now at the rate of 5 inch or at the rate of 6 inch. So whether this spacing is sufficient or not to control cracking, so that's what we have to check. So for example, based on this equation, if my spacing is 4 inch, that means actually these spacings are not correct. We have to reduce the spacing. You can directly number 9 reduce to 4 inch spacing, but that will not be economic. So in that time, you can reduce the number of bar size so that you can reduce the spacing. Or you can directly use number 9 as a spacing number 4 inch in both cases, or you can reduce the bar size. That's what I'm saying. তুমি যদি ইকোনমিক করতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে যে না, যেহেতু এখন এই ইকুয়েশন অনুসারে আসছে 4 ইঞ্চি, তারা বলে দিচ্ছে যে 4 ইঞ্চি বেশি করে যদি আমি স্পেসিং দিই এই সিচুয়েশনে এক্সেসিভ ক্র্যাক আসতে পারে, বা ক্র্যাকের ওপেনিং হতে পারে, বা ফাইন ক্র্যাক যেটা আমার চোখে দেখবো না, বা ক্র্যাক আছে জায়গায় এবং সেখান থেকে এয়ার ময়েশ্চার ঢোকার সাথে সম্পর্ক আছে, তাহলে সেই ক্ষেত্রে তোমার এখানে অবশ্যই স্পেসিং 4 ইঞ্চি রাখতে হবে, এর বেশি দেওয়া যাবে না। এখন বলতে পারো স্যার 9 নাম্বার বা 4 ইঞ্চি স্পেসিং এ দিতে অনেক বেশি স্টিল দেওয়া হয়ে গেল 12 ইঞ্চি স্পেসিং এ। হ্যাঁ, সেক্ষেত্রে তুমি কম দাও, তাহলে তুমি 8 নাম্বার বার চুজ করো বা 7 নাম্বার বার চুজ করো। 8 নাম্বার বার চুজ করে তুমি এখানে 4 ইঞ্চি স্পেসিং এ দাও, তাহলে তোমার ওখানেও ইকোনমি হয়ে গেল আর এই জায়গায় তুমি এই কন্ডিশনটাও ফুলফিল করলা। এটা হচ্ছে এখানকার স্টোরি। আর যদি দেখো না এই ইকুয়েশনটা ক্যালকুলেট করার পরে স্পেসিং আসতেছে 8 ইঞ্চি বা 10 ইঞ্চি, তার মানে তুমি তো অলরেডি 5 ইঞ্চিতে 6 ইঞ্চি দিচ্ছই, তাহলে দিতে হবে 8 ইঞ্চি বেশি দেওয়া যাবে না, তুমি দিচ্ছ 6 ইঞ্চি 5 ইঞ্চিতে, ফাইন, আমি তো লিমিটের মধ্যেই আছে, তবে আমার এই বিজে এক্সেসিভ ক্র্যাকিং হওয়ার কোনো পসিবিলিটি নাই। That's the check of control of cracking. So this is the equation 700 gamma E divided by beta S Fs minus 2 dc. So gamma E is actually is the type of cracking. What type of cracking you are expecting? So if it is very important breach, then actually you need to go for actually class 2 exposure, where actually 0.75 is the coefficient. So class 2 means actually the crack width is smaller. And if you go for a little bit less important breach, where actually maybe the appearance of the cracking is not so important, in that time actually you can go for class 1. In that time crack width will be higher in this case. So in our case actually we are considering that the appearance of the breach is important, for example, so we need to go for exposure 2, যে জায়গায় মোটেও বেশি মোটা উইথের ক্র্যাক ফর্ম করতে পারবে না, তাহলে এখানে exposure 2 তে যেতে হবে। That's gamma E. Beta S is a coefficient that will come from this equation. So 1 plus dc, dc is the effective depth of your bridge, 0.7 is constant, h is total depth of your bridge, dc, oh sorry, this is not effective, this is actually from the tension phase, this is actually cover to the tension reinforcement. So tension phase থেকেই tension reinforcement এর cover, আমরা নরমালি ইফেক্টিভ ডেপ যখন মাপি তখন হচ্ছে কম্প্রেশন ফেজ থেকে টেনশন রেইনফোর্সমেন্টের সেন্টার পর্যন্ত ইফেক্টিভ ডেপ, আর ডিসিটা হচ্ছে টেনশন ফেজ থেকেই টেনশন রেইনফোর্সমেন্টের কভার, এটা হচ্ছে তোমার ডিসি। এটা আমি দেখাবো তোমাদেরকে, এটা কত তোমরা বুঝতে পারতেছো। তো 1 হবে, তো এটা ডিসি জানো, আর এই হচ্ছে টোটাল ব্রিজের ডেপ। গামা ই গেল, বিটা এস গেল, ডিসি গেল, সবই গেল, থাকবে শুধু এফএস। So Fs is actually strength of the steel, that if you place this much service limit tested bending moment 99.36 for interior strip and 114.2 kip feet in the exterior strip, then what will be the stress in the steel? স্টিলে কি পরিমাণ স্ট্রেস আসবে সেটা হচ্ছে তোমার Fs এর মানটা। এইখানে গামা বিটা এস এগুলো একদম সহজ, বুঝতে পারছো মান দেওয়া আছে, Fs টা বের করাই হচ্ছে চ্যালেঞ্জ বা একটু ঝামেলা। তো যেহেতু আমাদের এখানে সার্ভিস লিমিট স্টেজে জায়গায় আমরা লোড ফ্যাক্টর করতেছি না, অতএব অ্যাকচুয়ালি উইল গো ফর দ্য সেকশন ইজ ক্র্যাক বাট ইলাস্টিক, ওই অ্যাজাম্পশনে কিন্তু আমরা কাজ করতেছি। সেকশন ইজ ক্র্যাক বাট ইলাস্টিক, ওই অ্যাজাম্পশনে আমরা কাজ করতেছি। তো সেকশন ক্র্যাক যদি ইলাস্টিক হয় তাহলে তার ডায়াগ্রামটা কিন্তু আসলে এরকম আসবে, যে আমরা যদি 12 ইঞ্চি একটা উইথের স্ট্রিপ নেই, তাহলে 12 ইঞ্চি উইথ থাকলো, আমার ডেপথ হচ্ছে টোটালটা 22 ইঞ্চি, আমরা জানি এখান থেকে হচ্ছে ইফেক্টিভ আমার যে এখান থেকে কি এক্সটেরিয়র টেনশন ফেজ থেকে আমার যে রেইনফোর্সমেন্ট আছে নাম্বার 9 বার, তার যদি আমরা সেন্টার পর্যন্ত যাই, তাহলে এই সেন্টার পর্যন্ত যদি বাদ দিই, তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে আমার ইফেক্টিভ ডেপথ, এখান থেকে ইফেক্টিভ ডেপথ পাইলাম। দেন এই লেয়ারে হলো আমার আছে ইকুইভ্যালেন্ট কনক্রিটের এরিয়া, মানে যদিও এখানে 9 নাম্বার বার আছে 6 ইঞ্চি পরপর, বাট ওইটাকে কিন্তু আমরা ট্রান্সফার করে কি করব, আমরা এটাকে ইকুইভ্যালেন্ট কনক্রিট বানায় ফেলবো। আমরা যখন সেকশন ইজ
ক্র্যাক বা ইলাস্টিক, তখন কিন্তু আমরা এভাবেই কাজ করি, যে ট্রান্সফর্ম সেকশনে কাজ করি, আমরা স্টিলকে কনক্রিটে ট্রান্সফার করে ফেলি। তাহলে এখানে কি পরিমাণ স্টিল আছে, এই জায়গায় কিন্তু আমার স্টিল আছে দেখো 12 ইঞ্চিতে, 1.85 রিকোয়ারমেন্ট ছিল, আর আমি কিন্তু দিচ্ছি আসলে 2 ইঞ্চি স্কোয়ার। কারণ আমি যখন ওই 9 নাম্বার বার 6 ইঞ্চি পর দিচ্ছি, তখন কিন্তু আলটিমেটলি সে 12 ইঞ্চিতে 2 ইঞ্চি স্কোয়ার পেয়ে যাচ্ছে। যদি 1.85 ইঞ্চি স্কোয়ার রিকোয়ারমেন্ট ছিল, আমি বেশি দিচ্ছি, 2 ইঞ্চি স্কোয়ার দিচ্ছি, তাহলে ওইটার ইকুইভ্যালেন্ট স্টিল আমাকে মানে ট্রান্সফার করে চলতে হবে। এটা বুঝছো কিনা? জি স্যার। ওই যে মানে আমাদের 315 যেগুলো পড়ছি সেগুলোই আর কি। হ্যাঁ, তাহলে প্রথমে আমাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আই হ্যাভ টু ডিটারমাইন দ্যাট হোয়াট ইজ দ্য লোকেশন অফ নিউট্রাল এক্সিস। এই ক্ষেত্রে আমি টপ থেকে চিন্তা করি, টপ থেকে কত ইঞ্চি নিচে এই নিউট্রাল এক্সিসের লোকেশনটা আছে আমি জানি না, আমি ধরলাম এক্স ইঞ্চ নিচে নিউট্রাল এক্সিসের লোকেশন আছে। তাহলে একদম আমার টপ থেকে শুরু করে রেইনফোর্সমেন্টের লেয়ার পর্যন্ত যদি আমার ইফেক্টিভ ডেপথ হয় ডি, টপ থেকে শুরু করে নিউট্রাল এক্সিস পর্যন্ত আমার ডিসটেন্স যদি হয় এক্স, তাহলে এইখান থেকে শুরু করে নিচে পর্যন্ত কত আছে, ডি মাইনাস এক্স, উপরেরটা এক্স, নিচেরটা ডি মাইনাস এক্স। আচ্ছা, তাহলে এখানে আমি যদি ঠিক এই নিউট্রাল এক্সিসের লোকেশনে দাঁড়ায় বেন্ডিং মোমেন্ট নেই, এখানে কম্প্রেশন আছে উপরে, নিচে আছে টেনশন, তাহলে উপরের কনক্রিটটা আমাকে কম্প্রেসিভ ফোর্স দিচ্ছে, নিচের স্টিলটা আমাকে টেনসাইল ফোর্স দিচ্ছে, তাহলে একটা বেন্ডিং মোমেন্টের মান আর একটা বেন্ডিং মোমেন্টের মান সমান হবে, রাইট? তাহলে ওই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা ধরি, তাহলে দেখো উপরে মানে যেহেতু দুটাই কনক্রিট, দুটাই যেহেতু আমরা এখন কনক্রিট ট্রান্সফারকে নিয়ে আসছি, তাহলে উপরের এরিয়া নিচের এরিয়ার বেন্ডিং মোমেন্টটা সমান হবে, ঠিক আছে? তাহলে ওইভাবে চিন্তা করলে, তাহলে এরিয়ার মোমেন্ট নিচ্ছি কাইন্ড অফ, তাহলে হাফ হাফ করে মানে এটার এরিয়া কি, এরিয়া হচ্ছে বি আর ডেপথ হচ্ছে এক্স, তাহলে বি ইন্টু এক্স হচ্ছে আমার এরিয়া, আর তার সেন্টার কোথায় আছে, মাঝখানে আছে, তাহলে এই লাইন থেকে কতটুকু উপরে, x/2 ডিসটেন্স উপরে আছে, তাহলে b ইনটু x ইনটু x/2 ইকুয়ালস টু কি হবে, ইকুইভ্যালেন্ট কনক্রিটের এরিয়া, দ্যাট মিন্স n ইনটু as ইনটু এই ডিসটেন্সটা কত, d মাইনাস x, d মাইনাস x। তো যেহেতু অ্যাকচুয়ালি দুটোটাই কনক্রিট এখানে, অতএব এবং তাদের বেন্ডিং মোমেন্ট সমান হতে হবে না, তুমি ব্যালেন্সটা করবে না, অতএব b ইনটু x ইনটু x/2 ইকুয়ালস টু হবে n ইনটু as ইনটু d মাইনাস x। যেটা হচ্ছে এরিয়া বেন্ডিং মোমেন্ট, এটা হচ্ছে এরিয়া মোমেন্টাম, এরিয়া মোমেন্টাম। এইটাই এখানে লেখা আছে, দেখো b ইনটু x স্কয়ার বাই 2 n ইনটু as d মাইনাস x, তো ভাঙা লিখে দিলাম ওই জায়গায়। এখান থেকে তুমি দেখো অনলি আননোন হচ্ছে ইওর x ভ্যালু, সো ইফ ইউ সলভ দিস ইউল ফাইন্ড x ইকুয়ালস টু 5.83। তার মানে টপ সারফেস থেকে 5.83 ইঞ্চি নিচে এটার মধ্যে নিউট্রাল অ্যাক্সিস থাকবে, বা ওখানে কোনো স্ট্রেস থাকবে না, তো 5.83 ইঞ্চ। আমি ওইটা পেলাম। এখন আমাকে এই নিউট্রাল অ্যাক্সিসেই বেন্ডিং মোমেন্টের মানটা বাই করতে হবে, দ্যাটস কল্ড আই ক্র্যাকিং, দ্যাট মিন্স ইট উইল বি মোমেন্টস অফ ইনার্শিয়া অফ দ্য ক্র্যাকড সেকশন, সেকশন ইলাস্টিক বাট ক্র্যাক। তাহলে এরকম ক্র্যাক সেকশনের বেন্ডিং মোমেন্টস অফ ইনার্শিয়া মান কি হবে, প্রথমে এই রেক্ট্যাঙ্গুলার যে এরিয়া আছে কনক্রিট, তার মোমেন্টস অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে হবে, করে ওখানে ওটাকে এখান থেকে এখানে ট্রান্সফার করতে হবে, প্লাস এই যে নিচে ইকুইভ্যালেন্ট কনক্রিটের এরিয়া আছে, এটা একদম পাতলা একটা থিন স্লাইস, অর্থাৎ এর নিজস্ব বেন্ডিং মোমেন্ট খুবই কম, বাট এটাকে যে আমরা এক্সিস ট্রান্সফর্ম করব এডি স্কয়ার করে, ওইটাই আসলে তার মেইন মোমেন্টস অফ ইনার্শিয়ার জন্য কন্ট্রিবিউশন হবে। অর্থাৎ এর নিজস্ব মোমেন্টস অফ ইনার্শিয়াকে বাদ দিয়ে শুধুমাত্র এক্সিস ট্রান্সফরমেশনের মাধ্যমে যে মোমেন্টস অফ ইনার্শিয়াটা পাবো, ওইটাই আমরা যোগ করব। রেক্টেঙ্গুলার সেকশনের সেন্ট্রয়েডে হচ্ছে মোমেন্টস অফ ইনার্শিয়ার মান bh3/12, বাট তুমি যে রেক্টেঙ্গুলার এরিয়ার বেজের সাপেক্ষে ক্যালকুলেট করো, এটা কিন্তু bh3/3 আসবে। এর পাঁচ তুমি চাইলে করেও দেখতে পারো যে তার সেন্টারটা হচ্ছে bx3/12, এটা পেলাম কোথায়, এটা কিন্তু পেলাম তার একদম নিজস্ব সেন্ট্রয়েড, বাট আমার নিজস্ব সেন্ট্রয়েডে পেলে হবে না, ওইখান থেকে কিন্তু আমাকে আবার কি করতে হবে, এই টোটাল এরিয়ার সেন্ট্রয়েডে এইখানে ট্রান্সফার করতে হবে। তাহলে এখানে ট্রান্সফার করতে কি করতে হবে, আমাকে প্লাস এডি স্কয়ার করতে হবে, রাইট? তাহলে প্লাস এ কি, b ইন্টু এক্স ইন্টু কত হবে, x/4, রাইট? x/4 হোল স্কয়ার, bx3/12 প্লাস হচ্ছে b ইন্টু এক্স ইন্টু x/4। এটা বুঝছো না জিনিসটা, এটা হলো তোমার, এটার এখান থেকে ট্রান্সফার করলে আনলাম, আর নিচে যে স্টিলটা, নিচে যে কনক্রিটের এরিয়া মানে ইকুইভ্যালেন্ট কনক্রিটের এরিয়া আছে, সেটার মোমেন্টস অফ ইনার্শিয়া যোগ হবে, আর সেক্ষেত্রে তার নিজস্ব মোমেন্টস অফ ইনার্শিয়া অলমোস্ট নেগলিজিবল, বাট এই যে এক্সিস ট্রান্সফার করবো এডি স্কয়ার, দ্যাট উইল বি দ্য মেইন পার্ট। সো n into as is the steel equivalent concrete area, what is the distance,
ডিস্টেন্স ইজ ডি মাইনাস এক্স হোল স্কোয়ার, এটা লেখা হয়েছে এন এস ডি মাইনাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে স্যার বিএইচ কিউব 12 এটা হচ্ছে স্যার আমাদের সূত্র তো স্যার। হ্যাঁ তারপরে ওই যে ট্রান্সফার করার জন্য স্যার যে এইটুক কলাম এটা আরেকবার একটু বলবেন? এটা এটা হলো যে দেখো, কারণ তোমার তো লাগবে হচ্ছে এই নিউট্রাল এক্সিসের মোমেন্টস অফ ইনার্শিয়া। আর তোমার এরিয়া আছে কোথায় কোথায়, এই উপরে কনক্রিটের এরিয়া আছে, নিচে আছে স্টিলের এরিয়া, মানে স্টিলের ইকুইভ্যালেন্ট কনক্রিটের এরিয়া। তাহলে এই প্রথমে উপরের কনক্রিটের এরিয়ার আগে মোমেন্টস অফ ইনার্শিয়া বাই করি, এটা কত, বি এক্স কিউব বাই 12। বি হচ্ছে তো মানে 12, এটা পরে মান বসাবো আমরা। তো বি হচ্ছে তোমার মানে এই বি, আর এক্স হচ্ছে তার ডেপথ কত, যেটা এক্স ধরছি আমরা। তাহলে বি এক্স কিউব বাই 12 এটা পাইলাম। আর এটা কোথায় পাইলাম, এটা কিন্তু পাইলাম তার এই যে তার নিজস্ব সেন্ট্রয়েডে। এখান থেকে আমাকে এখানে ট্রান্সফার করতে হবে না? ট্রান্সফার কি করি আমরা, ট্রান্সফার করতে গেলে আমাকে প্লাস এরিয়া স্কোয়ার করতে হবে। তাহলে এরিয়া কোনটা, এই রেক্টেঙ্গুলার এরিয়ার এরিয়া, সেটা কত, বি ইন্টু এক্স, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এদিকে বি এদিকে এক্স। আর ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে তার মাঝখান থেকে শুরু করে এই এক্সিস কত ডিস্টেন্স। তাহলে এই কত হবে সেটা এক্স বাই 2। ও এটা এটা বললে এক্স বাই 2 হবে, এক্স বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার এটা আরেকটা কিন্তু, হ্যাঁ বলো। স্যার যে এখানে যে হাফ বি এক্স স্কোয়ার, স্যার এখানে বিটা হচ্ছে স্যার এই যে 12 ইঞ্চের যে হ্যাঁ মানে। ওইটাই বি। বি হচ্ছে তোমার নাম দিচ্ছে একটু বি, বাট ওইটা আসলে 12 ইঞ্চি এখানে। জি স্যার। তো তুমি যদি এখানে এটা কত পাবা, বি এক্স স্কোয়ার, না বি, এখানে পেলে এক্স স্কোয়ার পেলে বি এক্স কিউব বাই 4, রাইট? বি জি স্যার। বি এক্স কিউব বাই 4 পাবা না? তাহলে এখন তুমি এটা লসাগু করো, জাস্ট সিম্পল। বি এক্স কিউব বাই 4 করে নিচে 12 আছে, এখানে আসবে বি এক্স কিউব। আর এখানে যখন যেহেতু নিচে 4 আছে, 4 3 আর উঠে যাবে 3, তো নিচে আসবে তোমার হচ্ছে 3, উপরে যাবে তোমার 3 বি এক্স কিউব। তাহলে এখানে আছে 3 বি এক্স কিউব, এখানে আছে বি এক্স কিউব। তাহলে 3 আর 1 কত, 4, 4 বি এক্স কিউব। নিচে আছে 12, 4 দিয়ে 12 রে কাটো, 3 আসবে, ওই দেখো বি এক্স কিউব বাই 3 আসছে। আলটিমেটলি তার একবার লিখছে তো। বা আসলে আমাদের ওই রেক্টেঙ্গুলার এরিয়ার কিন্তু বেজের সাপেক্ষে সূত্র মুখস্থ রাখলেও পাওয়া যায়। বি কিউব বাই 3 হচ্ছে রেক্টেঙ্গুলার এরিয়ার বেজের সাপেক্ষে মোমেন্টস অফ ইনার্শিয়া সরাসরি। তো যাই হোক, তোমাদের যেভাবে সুবিধা হয়। তো ফ্রম দেয়ার অ্যাকচুয়ালি বি কিউব বাই 3 এন্ড এন ইনটু এস হচ্ছে শুধুমাত্র এই ইকুইভ্যালেন্ট কোয়ান্টিটির এরিয়ার যে মোমেন্টস অফ ইনার্শিয়া এক্সিস ট্রান্সফার করে যতটুকু পাবো ততটুকু আমরা নিচ্ছি। কারণ এটা তো শেপ আমরা দেই নাই, আর শেপ দিলে ওটা থিকনেস খুবই পাতলা হবে। তো ওই বিএইচ কিউব করলে আর কিছুই থাকবে না, এটা খুব ছোট একটা মান পাওয়া যাবে। আলটিমেটলি এই ইকুইভ্যালেন্ট কনক্রিট এরিয়ার মোমেন্টস অফ ইনার্শিয়ার মেইন কন্ট্রিবিউশনটাই আসবে হচ্ছে এক্সিস ট্রান্সফরমেশন থেকে। ঠিক আছে, বুঝা গেছে? জি স্যার। তাহলে এখানে উপরে মান বসাই দিচ্ছি, এই বি এর জায়গায় বসাইছি 12, এক্স এর জায়গায় বসাইছি 5.83, এন এর জায়গায় আমরা ওই এন ইন্টু এস আগেই ক্যালকুলেট করছিলাম কোনো এক জায়গায়, এই যে এখানে পরের স্লাইডে চলে আসছি। তো এই এন হচ্ছে আসলে ক্ষেত্রে 7 আসে, হ্যাঁ, এন এর মান ইএস বাই ইসি, এটা করলে তোমরা পাবা 7 আসে। আর স্টিল এরিয়া হচ্ছে এন ইন্টু এস, এস কিন্তু নিতে হবে কি, তুমি যেটা প্রোভাইড করছো স্টিল তার রেসপেক্টে এস কত, তুমি যেটা যেটা আসছিল যে দিতে হবে, বাট তুমি তো পরে বাড়ায় দিচ্ছ, বাড়ায় দিলে পরে কতটুকু স্টিল দিচ্ছ সেটা কিন্তু আসবে জায়গায়। তো এন ইন্টু এস 14 ইঞ্চি স্কোয়ার পার ফিটে আসতেছিল। তো সেই 14 নিলে ওই এন ইন্টু এস এর মান 14 আসে, মানে 2 আসে, 7 দুগুণে 14। তো ওখান থেকে বেসিক্যালি ওই এন ইন্টু এস এর মান 14 বসায় দেওয়া হয়েছে। ইফেক্টিভ ডেপথ 20.4, এক্স এর মান আবারও 5.83 বসায় দিয়ে এখান থেকে পাওয়া গেছে ক্র্যাকিং মোমেন্টস অফ ইনার্শিয়া আইসিআর ইজ 3765 ইঞ্চ ফর পার ফিট উইথ অফ দ্য স্ল্যাব। পার ফিট স্ল্যাবের উইথে এই স্ল্যাবের মোমেন্ট ক্র্যাকিং মোমেন্টস অফ ইনার্শিয়া হচ্ছে 3765। হ্যাঁ বলো। ওই যে আগে কিছু ক্যালকুলেশন ছিল হ্যাঁ ওইটা ওগুলো যাবো একটু যাবো না ওখানে যাবো, মানে এটা জাস্ট আসলাম আগে, এখান থেকে ওইটা ক্যালকুলেট করে নিয়ে গেলাম আমরা। হ্যাঁ, এখান থেকে ক্যালকুলেট করে নিয়ে গেলাম আইসিআর। এখন এখন এই জায়গায় আমরা আসি, সমস্যা নাই, কারণ এটা এটা করতে গেলে ওগুলা লাগবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এই জন্য আগে এটা দেখাই দিলাম যে যে নিউট্রাল অ্যাক্সিসের মানটা কিভাবে বের করলাম এখান থেকে, আরেকটা দেখালাম যে নিউট্রাল অ্যাক্সিসের মোমেন্টস অফ ইনার্শিয়া কিভাবে ক্যালকুলেট করলাম। এই দুইটা কারণ প্রশ্ন আছে কিনা, নিউট্রাল অ্যাক্সিসের মান বের করা এবং নিউট্রাল অ্যাক্সিসের মোমেন্টস অফ ইনার্শিয়া মান বের করা। স্যার না, এখানে যে নেই স্যার। এন এর ভ্যালুটা বের করছে, এন হ্যাঁ এর ভ্যালুতে ইএস ডিভাইডেড বাই ইসি, এটা তো আমাদের সেই আগের হ্যাঁ, আগের টেবিল। আগের মতোই জাস্ট ইএস বাই ইসি কিভাবে করবা। স্যার যেমন ইএস 29 ইন্টু 10⁶ আর ইসি হচ্ছে স্যার কত জন স্যার? 5700 রুট বাই ফ্রেন্সি। তো
যা যেহেতু তোমাদের এখানে সমস্যা নাই। এখন আসো, তো যেটা যাচ্ছিলাম আমরা যে কনফ্লোর ট্র্যাকিং এর জন্য, তো কনফ্লোর ট্র্যাকিং এগুলো দেখে আসছি আমরা। তো এখন আমরা এফএসএস এর মানটা বের করতেছি। হ্যাঁ, তো এফএসএস এর এটা ভুল হয়েছিল, আমি সব জেনে চলে গেছিলাম। আচ্ছা, এটাই আগে পড়ানো উচিত ছিল। ওই জায়গায় গেলাম স্যার কিন্তু হ্যাঁ হ্যাঁ যে আমাদের এইখানে স্যার পিডিএফ এ এফ প্রাইম সি 4000 দেয়া ছিল না? 4500 ছিল। তাহলে তো স্যার 8 আসে এই এন এর ভ্যালু। এমনি হলো 28 লাখ জি নিবা, স্যার। আমাদের 57,000 ধরলে এরা সম্ভবত এই যে এখানে ইসিরও কিছু মান দেওয়া আছে অ্যাকচুয়ালি, এই যে ইসিরও জি স্যার। তোমাদের দেখাইছিলাম মনে হয় আমি, ইসিরও এখানে মান দেওয়া আছে এক্সট্রা করে। রাখলাম। আচ্ছা আচ্ছা, আচ্ছা। স্যার ওই আমাদের প্রথম দিনই হ্যাঁ বলেছিল দিছিলাম যে না, আছে অনেক এসিআই তে 57,000 ধরে, আর এইখানে ইসির ভ্যালু একটু ধরে একটু ভেরিয়েশন 1820 আছে। ইনটু। হ্যাঁ, এগুলো আসলে খুব মানে মাইনরই, তো এগুলো আসলে কোনো ওরকম কিছু না যে একদম মানে মেইন থিওরিটিক্যাল কোনো না, এটা জাস্ট টেস্টে পাইছে, ওরা একটা দিচ্ছে, কিন্তু কাছাকাছি আসে, যেরকম 7-8 এগুলো খুব বেশি না। তারপরে তোমরা যদি এই জায়গা থেকে, এখানেও আছে দেওয়া যেটা বলছিলাম, ওই মান দিয়েও করতে পারো। মানে ওরা এই জায়গায় এই বইটা এখান থেকে যে ক্যালকুলেশন দেখাচ্ছি, এটা আসলে তোমার হলো মানে অ্যাস্ট্রো, পিওর অ্যাস্ট্রো। ওই দেখলাম না যে এফএস এর মান এরা 0.6 করছে, যেটা মানে একদম পিওর অ্যাস্ট্রো যেটা করছে সেটাই করছে। কিন্তু মানে এগুলো চাইলে তোমরা মানে এসি করে অ্যাপ্লাই করতে পারো, ভুল না, কারণ এটা তো একটা কোড, কিন্তু মেইন থিম থেকে সরা যাবে না। এখন যদি এই ইকুয়েশনটা এসি করে নাই, এই ইকুয়েশনের ব্যাখ্যা ঘটানো যাবে না। কিন্তু যেটা গাইডলাইন এসিআই তেও আছে, সেটা আমি এসিআই থেকে টুকটাক নিতে পারি, কোনোই নাই। তবে তোমরা এখানেও আছে, দেওয়া আছে আমার ওই শীটটাতে আছে, ওই যে ম্যানুয়ালটাতে, ওই জায়গায় কিন্তু ইসির মান দেওয়া আছে, কি হয় ক্যালকুলেট করবো, আলাদা মান দেওয়া আছে। ওই মান দিয়ে ক্যালকুলেট করে দেখো 7ই আসবে আলটিমেটলি। তাহলে কি ওইটা দিয়ে করবো নাকি স্টক করো কোড? করো, কোনো সমস্যা নেই, এটা কোনো সমস্যা না, এটা করো। তোমাদের আর এই যে এটা যেমন হচ্ছে স্যার, এই যে 57,000 √F'(C), তারপর হচ্ছে 29 × 10⁶ এটা দিয়ে করবো। দেখে দেখো জিসি দেওয়া আছে যে 1820 √F', এটাতে কত দেখো তো কত আসে, 1820 √F'। আর উপরে ইএস তো হচ্ছে পিএসআই তে বসাবো না? কিসে? এই যে এইখানে যে হ্যাঁ, ইএস 1820 তুমি এই জায়গায় এসে বসাও, এই যে তুমি কেস পিএসএ তে বসাও, আচ্ছা 1820 স্যার, পিএসএ তে বসাও। 251.9 আসে। 251.9 ওদের তো না, তাহলে মনে হয় হ্যাঁ, 1820 বলে কত আসে? স্যার এফ প্রাইম সি আমি 4000 বসাইছি পিএসআই, আর উপরে 29 × 10⁶ বসাইছি, আর এই 1820 আছে নিচে। 251.9 না চার। না না, এটা আমার কেস আইতে আসলে 1820, এটা তো 4,500 না, 4.5 দুটো করতে গেল, দুটো করে 2.2 না, কিন্তু হলো 1820 কত আসে, 3860 না, আর উপরে আসছে হলো 29,000 কি ভাগ 3860.803, 3751 তাহলে স্যার এটা লোয়ার বান্ড। কেএসআই তে এটা এটা বসাইছি। কেস আছে, এটা দেয়ার কার কথা জায়গায়, কেস এর মান তো কেএসআই জায়গায় কেএসআই, এই যে কেএসআই দেওয়াই আছে জায়গায়। এটা হলো যে তোমার এই যে এফ প্রাইম সি স্পেসিফাইড কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কনক্রিট কেএসআই, কেএসআই হবে, ঠিক আছে। তাহলে কেএসআই তাহলে উপরে বলবো 29,000 কেএসআই, যার কারণে অ্যাকচুয়ালি তোমরা বেশি পাবে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, তোমরা কিন্তু এই কোডগুলা কিন্তু দেখো, এই কোডগুলা কিন্তু তোমাদেরকে দিছি, ইয়ে তারপর এটা দিছি তোমাদেরকে আমি, এগুলা কিন্তু একটা প্র্যাকটিস। আমি এখানে যা লিখে দিতেছি, হ্যাঁ, এখানে যে বলে যে স্যার এখান থেকে সারি খালি করে, আমি কিন্তু প্রত্যেকটা রেফারেন্স দিয়ে দিচ্ছি যে এইটা এত নাম্বার পেজ তোমরা পাবা, মানে এটা এইখানে যে পেজ নাম্বার গুলো দেওয়া আছে অরিজিনাল কোডের পেজ নাম্বার। যেমন ধরো তুমি 3888 যাও, 3888 আমরা যাই এখন দেখি, 3888 আমরা আছি, এই 3888 কিন্তু দেখো যে আমরা যে ইকুয়েশন গুলো নিচ্ছি এই জায়গায়, এই যে একটু আগে যে নিলাম আর 3888 এস বিটা গামাই কোথা থেকে আসছে, যে ইকুয়েশন থেকে আসছে, হ্যাঁ, এটা কোনটা কি মিন করে, পাশে কিন্তু কমেন্ট্রিও দেওয়া আছে। এটা হচ্ছে তোমার মেইন টপিকস, আর এই পাশে হচ্ছে এটা সম্পর্কে ব্যাখ্যা। অর্থাৎ কোডটা ভাবে লেখা হয়, বাম পাশে থাকে মেইন টপিকস আর ডান পাশে থাকে তার ব্যাখ্যা। যদিও অনেক বড়, কিন্তু যতদূর সময় পেলে দেখো, কিন্তু প্র্যাকটিসের বিষয় কোড থেকে যে মান বের করা। কারণ তোমাদের আমি এখন একটা জিনিস শিক্ষা ছেড়ে দিচ্ছি,
কিন্তু পরে গেলে তুমি বাস্তব জীবনে অনেক কিছু পাবা। কখনো কখনো তোমার ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজ, কখনো তোমার বক্স কালভার্ট, বক্স গার্ডার ব্রিজ, অনেক কিছু ডিজাইন করা লাগতে পারে। সবকিছুর গাইডলাইনে কিন্তু এই এই কোডের ভিতরে আছে, কিন্তু সবটা আমরা শিখাবো না, এটা সম্ভব না, তাই না? কারণ আলটিমেটলি এই লিমিট শেখানোর মধ্যে সময়, এটা কত দূর দেখো সময় লেগে যাচ্ছে কত। এখানে কিন্তু তোমাদের কিন্তু একটা থিম দেওয়া হচ্ছে যে আসলে এই কোড থেকে আমি মান নিয়ে করছে, তো তোমাদের কিন্তু বাস্তব জীবনে গেলে তুমি কোড ইউজ করে কাজ করতে হবে। তো এটা কিন্তু তোমার নিজে নিজে প্র্যাকটিস করে কিন্তু যে এখান থেকে স্যার নিচে দেখিতে যায় স্যারের মানটা ঠিক আছে কিনা, তুমি কিন্তু বা কোথেকে জানলো, কোথেকে এটা আছে, ওগুলো কিন্তু ওখান থেকে যা যা দিই নাহলে কিন্তু পরে কিন্তু খালি এটার মধ্যে তোমার নলেজ সীমাবদ্ধ থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি যে এই হ্যাঁ এটা দিয়ে করো না, ঠিক আছে, একটু করে করো, সমস্যা নেই, একটু করে দিয়ে আছে, একটু করে দিয়েই করো। 1820 এত গাইডলাইন, এগুলো মাঝে মাঝে বিরক্ত লাগে, মনে হয় শর্টকাটে এসিআই দেখে রাখা লাগে, কিন্তু আসলে যদি গাইডলাইন দেওয়া আছে সবই আসতে, কিন্তু মানে স্যার এই ছোটখাটো এন এর ছোটখাটো গুলা একজন আমি বলছি ইগনোর করতে, ছোটখাটো গুলা এত খুঁজতে গেলে তোমাদের আসলে কষ্ট হয়ে যাবে, ছোটখাটো গুলা এসিআই থেকে নাও, কিন্তু যেগুলো মেইন ইকুয়েশন সেগুলো তো ব্যবসা করানো যাবে না। হ্যাঁ স্যার এই এন এর ভ্যালু এই ডিউরেবিলিটির সময় একবার বের করা লাগছিল স্যার, ওইখানে তো আবার এসিআই কোড ফলো করছি। সমস্যা না, ওইটা তো তোমরা জানলা আর কি, ওইখানে তোমাদের আলটিমেটলি তো তুমি মানে যেটা করবা সব জায়গায় ওইটাই অ্যাপ্লাই করবা, কিন্তু আমি তো মানে তোমাদেরকে একটু শর্টকাট করার জন্য দিচ্ছিলাম যে ওই জায়গায় তোমরা এসিআই করো, কিন্তু আলটিমেটলি এসিআই তে যেহেতু মান দেওয়া আছে, এসিআই টা ফলো করাটাই যুক্তিসঙ্গত। তো সমস্যা নেই, ওই জায়গায় যা করছো করছো, এই জায়গায় করো, সমস্যা নেই। ওকে স্যার। আচ্ছা এই জায়গায় গেল, কি গেল, ওকে। তো এখন আমরা আসো তাহলে এটা যেটা চলে গেলাম সরাসরি, এটা আগে আগে একটু চেক দিয়ে দেখতে হবে অ্যাকচুয়ালি আমাদেরকে যে এই পরিমাণ যে বেন্ডিং মোমেন্ট আসতেছে, হ্যাঁ 99.36 90 ডিগ্রি স্ট্রিক, আগে চেক করে দেখতে হবে যে আমার কি সেকশনটাকে ক্র্যাকড হবে নাকি হবে না, এটা আগে একটু চেক করে দেখতে হবে। আর যখন ডিউরেবিলিটি তখন আমরা ধরে নিই সেকশন ক্র্যাক, কারণ ক্র্যাক পর্যন্ত আমরা মানে চেক দিয়ে দেখবো যে কি পরিমাণ রেনফোর্সমেন্ট লাগে, কিন্তু যখন এই কন্ট্রোল অফ ট্র্যাকিং আসতেছি, তো কন্ট্রোল অফ ট্র্যাকিং আমাদের আগে দেখে নিতে হবে যে ওয়েদার the section will be cracked or uncracked. Elastic must, but whether cracked or not. So এটা করার জন্য I have the bending moment. So I know the equation, that means M is equals to FC is equals to MC over I. So M is my actually applied bending moment. C is the location of distance from the neutral axis where you'd like to calculate the stress, and I is the bending moment. So first of all, we are assuming that this is a 12-inch width and 22-inch deep uncracked section. So this is 12-inch. This is 20. How much is that? 20. So how much? 5 kilo, sorry. 12 and 22-inch uncracked section. এটা আমাদের প্রথম অ্যাজাম্পশন। তাহলে এরকম অ্যাজাম্পশনে আমরা যদি এই ইকুয়েশন থেকে চেক করতে চাই যে বটম সারফেসে এই যে আমাদের বেন্ডিং মোমেন্ট যেটা আসতেছে 99.36 টোটাল বেন্ডিং মোমেন্ট আনফ্যাক্টর, এই পরিমাণ বেন্ডিং মোমেন্ট অ্যাপ্লাই করলে এই বটম সারফেসে কি পরিমাণ স্ট্রেস আসবে, এফসি, ওটা আমরা ক্যালকুলেট করতেছি। এফসি ইকুয়ালস টু এমসি ওভার আই। সো এম ইজ অ্যাকচুয়ালি ইওর 99.36 is in keep feet multiplying with 12, so keep feet to keep inch divided by I is actually b h cube by 12, neutral axis এর মানে সেন্টারের মাঝখানে আছে, সো b হচ্ছে 12, h হচ্ছে 22 by 12, bh cube by 12, root 12 আমরা উপরে দিয়ে দিলাম। আর what is my distance from ঠিক আছে এখান থেকে, so my distance, so distance is basically 11 inch actually। এটা তারা করতে অ্যাকচুয়ালি ওই যে bh cube by 12 উপরে আছে h by 2, ওখান থেকে তারা কাটাকাটি করে bh cube by 6 লিখছে একবার, মানে সেকশন মডুলার যে কাজ করতে তারা, সেকশন মডুলার হচ্ছে কি is equals to i by c, আর ওই i by c তে কাজ করছে, যার কারণে এটা bh square by 6 দেখাচ্ছে, দরকার নাই এটা করলে হবে। সো m equals 99.36 into 12, c হবে তোমার 11 ইঞ্চি, আর i হচ্ছে এই যে যেটা b হচ্ছে 12, h হচ্ছে 22 কিউব বাই 12, মানে এখান থেকে করতে পারো, এটা আমার তারা লিখছে হচ্ছে সেকশন মডুলাস ইকুয়েশন দিয়ে, আমরা করতেছি এমসি ওভার আই, আর ওরা করছে হচ্ছে এম ডিভাইড বাই এস, ওটা দিয়ে করছে আর কি। তো ঘুরে ফিরে একই, ওইটা ক্যালকুলেট করার পরে সো এফসি ভ্যালু দে আর গেটিং 1.23 ksi, that means at the bottom fiber of the beam, so there will be a stress of 1.23 ksi, 1.23 ksi। তো তারা অ্যাকচুয়ালি এই জায়গায় একটু কনজারভেটিভ হইতে ডিজাইন করতেছে। তো তারা যেটা করতেছে এখন এই কনক্রিটের মডুলাস অফ রাপচার ভ্যালু কত, সে আসলে কি পরিমাণ টেনসাইল স্ট্রেস
ক্যারি করতে পারে। 1.23 যেটা আসলে হচ্ছে জেনারেটেড স্ট্রেস, এই পরিমাণে স্ট্রেস জেনারেট হবে, তাহলে সে নিজে কি পরিমাণে স্ট্রেস ক্যারি করতে পারে। তো এটা হচ্ছে, এটাও কিন্তু দেওয়া আছে যে 3.61 বা 3.88 তোমরা গেলেই পাবা। যার ইকুয়েশন হচ্ছে, অ্যাকচুয়ালি ইকুয়েশন হচ্ছে 0.24 রুট ওভার এফ সি। তারা ধরে নিচ্ছে যে 80% আসলেই, এই 80টা আসলে অপশনাল, এই 0.8 তুমি নিতেও পারো, তুমি নাও নিতে পারো, তোমার তোমার ইচ্ছা। বাট দোনো ক্ষেত্রেই আসলে ডিসিশন একই আসবে, কারণ তুমি 0.8 দিয়ে গুণ না করলেও দেখবা লিমিট ক্রস হয়ে গেছে। তো তারা একটু ধরে নিচ্ছে যে মডুলাস অফ যে রাস্টার আছে তার 80% বেশি স্ট্রেস আসলে এটা ক্র্যাক হয়ে যাবে। তারা জাস্ট কনজারভেটিভ হইতে চিন্তা করছে, আর এটা দেওয়া না দেওয়ার সমান। অ্যাস্ট্রোতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 0.24 রুট ওভার এফ প্রাইম সি। তো 0.24 রুট ওভার এফ প্রাইম হচ্ছে আমাদের 4,500, করলে পরে আসে হচ্ছে 0.4 কেএসআই। তাহলে কনক্রিট নিতে পারে 0.4 কেএসআই, যদি 0.8 বারো দাও হয়তো বা কত 0.66 আসবে, তাতেও তোমার 0.6 কেএসআই, বাট জেনারেটেড স্ট্রেস কিন্তু 1.23 কেএসআই। তার মানে অ্যাকচুয়ালি আসলে সেকশনটা কি ক্র্যাকড হয়ে যাবে। আমরা যে অ্যাকচুয়ালি ক্র্যাকড সেকশনে এসে যাচ্ছি, সেকশন ইজ ক্র্যাকড, সেকশন ইজ ক্র্যাক কেন গেলাম, যদি সেকশন ক্র্যাক না হইতো তাহলে কিন্তু আমরা সরাসরি এই সেকশন থেকেই আমরা বের করে ফেলতাম যে এই লেভেলে স্টিলে কি পরিমাণ স্ট্রেস আসতেছে এফএস এর মানটা। আর যেহেতু এখন ক্র্যাক সেকশনে চলে গেছি, যার কারণে আমাকে এরকম একটু আগে নিউট্রালিসিস লোকেশন বের করে তারপর সেই ক্র্যাক সেকশনের মোমেন্টস অফ ইনার্শিয়া বাইর করা লাগছে। আর যদি এইটা দেখতাম যে তোমার সেকশন ইজ আনক্র্যাক, তাহলে অ্যাকচুয়ালি আমরা ওই যে যেটা প্রথম পার্টটা যেটা করছি আমরা অঙ্ক, তোমাদের যে 315 প্রথম পার্টে যেটা করছি আমরা ওইভাবে কাজ করতাম। যেহেতু অলরেডি সেকশন ক্র্যাকড হয়ে গেছে, অর্থাৎ আমাদের ক্র্যাক সেকশনের কনসেপ্ট দিয়ে কাজ করা লাগছে। তো যাই হোক, যেহেতু অলরেডি my FC is 1.23 KSI and my modulus of rupture is 0.41 KSI, so therefore section is cracked. তাই সেকশন ক্র্যাকড এর এই পেজের পরে আমি কেমন লাভ দিয়ে এখানে চলে এলাম বুঝলাম না, মাঝখানে এগুলো বাদ হয়ে যায়, আগে থেকে এগুলো পাওয়া দরকার ছিল। তো যাই হোক, তো তারপরে অ্যাকচুয়ালি এই সেকশন ক্র্যাকড এর মানে ডায়াগ্রাম আঁকলাম, সেখানে আমরা ক্র্যাক সেকশনের রেসপেক্টে স্টিলের যে স্টিলের যে স্ট্রেস সেটা বের করার জন্য এইগুলো করলাম। তো আইসিএফ এই করে টোরে, তো ফাইনালি যখন আমরা মোমেন্টস অফ ইনার্শিয়া পেয়ে গেলাম, তখন আমরা দেখবো এখন স্টিলে কি পরিমাণ স্ট্রেস আছে। তো স্টিলের স্ট্রেস হবে এফএসএস, কনক্রিটে যেই পরিমাণ স্ট্রেস আছে তার n টাইমস। হ্যাঁ, তাহলে যেহেতু এটা ট্রান্সফর্ম সেকশন, অর্থাৎ এখন আমি স্টিলের লেভেলে যেই পরিমাণ স্ট্রেস পাবো এটা কিন্তু আসলে ইকুইভ্যালেন্ট কনক্রিটের স্ট্রেস। তো স্টিলের স্ট্রেস কিন্তু হবে তার n টাইমস, তাহলে n ইনটু এফসি, n ইনটু, হ্যাঁ এই যে মাত্র বললেন যে অ্যাস্থোতে বলা আছে 0.24 রুট ওভার এফ প্রাইম সি, তাহলে 0.8 টা কি বাদ, এই যে এর আগে 0.8। হ্যাঁ 0.8টা তো বললাম যে এটা একটা কনজারভেটিভ ধরছে, যে অ্যাকচুয়ালি যে ধরলাম ওইটার 80% পর্যন্ত স্ট্রেস গেলেই এটা ফেল করবে, মানে ক্র্যাক হয়ে যাবে। মানে ধরো আমি তোমার বললাম যে আমি 100 কেজি নিতে পারি, তুমি বললাম স্যার তো বলছে 100 কেজি, আমরা এটা তো ডিজাইন, যেহেতু তারা কিছু বাড়তি কোএফিশিয়েন্ট তারা নিজে ধরছে আর কি, যেহেতু এটা একটা একজনের ডিজাইন অ্যাকচুয়ালি। তো আমি বললাম 100 নিতে পারি, তুমি বললাম স্যার আসলে 80 কেজি ধরেই কাজ করি, স্যার 80 কেজি বেশি দিব না। স্যার যদিও স্যার 100 নিতে পারে, 80 কেজি বেশি দিচ্ছি না, কিন্তু আসলে এটা করে দেওয়া আছে 0.24 টু বাই প্রাইম সি। তো তোমরা 0.24 টু বাই প্রাইম সি দিয়েই কাজ করতে পারো। 0.8টা তোমাদের জাজমেন্ট অ্যাকচুয়ালি, আর 0.24 টু বাই প্রাইম সি দিয়ে কাজ করলেও দেখবা তাও এটা মানে ক্র্যাকই করছে, আলটিমেটলি সেকশন ইজ ক্র্যাক। কারণ স্ট্রেস আসছে তো 1.2, তাই না? তো এটা তো অনেক কম, আলটিমেটলি তো স্ট্রেস আসতেছে অনেক বেশি, 1.23, অনেক বেশি স্ট্রেস আসবে, যার কারণে ক্র্যাক করবেই। অর্থাৎ তোমাকে অ্যাকচুয়ালি ক্র্যাক সেকশনের যেই কাজগুলো আমরা করছি এভাবেই করতে হবে। তো ক্র্যাক সেকশনের জন্য আমরা যে ইকুইভ্যালেন্ট মডুলার রেশিও বের করলাম, একে স্টিল এরিয়াকে এন দিয়ে গুণ করে ইকুইভ্যালেন্ট স্টিলের কনক্রিটের এরিয়া বের করছি, বের করে দেন বাকিটা আমরা আগেই আলোচনা করলাম। নাও অ্যাকচুয়ালি কামিং টু দ্য ক্যালকুলেট দ্য এফএসএস, যেটা স্টিলে এই ক্র্যাক সেকশনে কি পরিমাণ স্ট্রেস জেনারেট হবে, which is nothing but n times of the stress in the concrete. So n equals to হবে কি n into হবে হলো কনক্রিট স্ট্রেস। আমাদের সূত্র আছে যে এই লেভেলে কি পরিমাণ স্ট্রেস আছে, এটা হচ্ছে ওই যে এমসি ওভার আই, আর এখানে আই এর মানটা হবে আই ক্র্যাক, যেটা আমরা মাত্র বাইর করছি। যেহেতু ক্র্যাক সেকশন আমরা কমপ্লিট সেকশন বিএইচ কিউব বাই 12 মানে 12 ইনটু 22 কিউব বাই ওটা ইউজ করতে পারবো না, আমাদেরকে এই ক্র্যাক সেকশনের মোমেন্টস অফ ইনার্শিয়া ইউজ করতে হবে। তো এইটাই পরবর্তী যখন এই যে করা হয়েছে জায়গায়। সো এফএস বাই এন, মানে আমি লিখছি এফএস ইজ ইকুয়াল টু এন ইনটু এত, মানে তারা এফএস বাই এন এর দিছে, তো এন আলটিমেটলি ওটা সেই গুণ হবে। তো এফএস ইজ ইকুয়াল টু হবে এন ইনটু এম, এম হচ্ছে যে তোমার বেন্ডিং মোড অ্যাপ্লাই করা হচ্ছে, আর সি হচ্ছে তুমি যেই লেয়ারে চাচ্ছ। আমরা চাচ্ছি কোন লেয়ারে, যে এই
স্টিলের লেয়ারে, তাহলে এখান থেকে শুরু করে এখানকার ডিস্টেন্সটা কত, সি এর মানটা ডি মাইনাস এক্স, তারা ওইটাই বলছে আর কি, ডি মাইনাস এক্স, আর নিচে হচ্ছে আই ক্র্যাকিং, যেটা আমরা ক্র্যাক সেকশনের মোমেন্টস অফ ইনার্শিয়া বের করলাম। তো এম এর মান 99.36 আমরা জানি, এটা 12 দিয়ে গুণ করে কিক ফিট থেকে কিক ইঞ্চিতে নিয়ে আসা হয়েছে। আর সি বা ডি মাইনাস এক্স মানে কত, সেটা হচ্ছে তোমার 20.4 মাইনাস নিউট্রাল এক্সিসের ডিস্টেন্স 5.83 সম্ভবত আসছিল সেটা, তো এটা হলো 20.4 মাইনাস 5.83, এটাই সি, এটাই ডি মাইনাস এক্স, তুমি যাই বলো না কেন। আর নিচে আইসিআর ক্র্যাক সেকশনের মোমেন্টস অফ ইনার্শিয়া 3765, এটাও লিখে দিলাম 3765। ক্যালকুলেটর ক্যালকুলেশন করে এখান থেকে স্টিলের স্ট্রেস আসলো 32.3 কেএসআই। তাহলে এই সিচুয়েশনে স্টিলের মধ্যে এক্স্যাক্টলি 32.33 কেএসআই স্ট্রেস জেনারেট হবে। এখন আমি দেখবো আমার অরিজিনাল ইকুয়েশন চলে আসি, যে এস ইকুয়ালস টু যে বড় ইকুয়েশনটা ছিল সেটা আমি সবগুলো মান বসাবো। তার আগে আমার আরেকটা কোএফিশিয়েন্ট ছিল বিটা এস, ওইটার মানটা আমাকে বাইর করে নিতে হবে। তো বিটা এস হচ্ছে সূত্র কি ছিল, 1 প্লাস ডিসি ডিভাইড বাই 0.75 এইচ মাইনাস ডিসি। তো অ্যাকচুয়ালি ডিসি যেটা বলছিলাম যে টেনশন ফেজ থেকে টেনশন বারের ডিস্টেন্স, হ্যাঁ, তাহলে ওইটা, আচ্ছা ওইটা ক্যালকুলেট করি আমরা এখানে। এটা হলো 1.5625, তো এটা হলো কম্প্রেশন ফেজ থেকে শুরু করে টেনশন ফেজের রডের যে ডিস্টেন্স, এটাকে আমরা বলি কি ইফেক্টিভ ডেপথ। আর বাকি যতটুকু থাকে গেল, উল্টাভাবে বলতে গেলে এটা সহজ, বাকি যতটুকু থাকে গেল ওই টোটাল হাইট থেকে তুমি যদি এইটা বাদ দাও, এই টোটাল হাইট থেকে এইচ থেকে তুমি যদি ডি বাদ দাও, যেটা থেকে যাবে সেটাই তোমার আসলে ডিসি, বা টেনশন ফেজ থেকে শুরু করে টেনশন ফেজের রেইনফোর্সমেন্ট পর্যন্ত যে ডিস্টেন্স, সেটাই হচ্ছে তোমার ডিসি। তাহলে এখান থেকে আমার ক্লিয়ার কভার ছিল হইলো 1 ইঞ্চি, আর এই বারের ডায়ামিটারের অর্ধেক, ওটা যোগ করলে পরে এটা 9 নাম্বার বার, তো 9 এর 8 দিয়ে ভাগ করলে তুমি পাবা হচ্ছে বারের ডায়া, আর আরো 2 দিয়ে যদি ভাগ দাও তুমি পাবা হচ্ছে বারের ডায়ামিটারের অর্ধেক, সো 1 প্লাস বারের ডায়ামিটার যোগ করলে ওইটা 1.56 ইঞ্চ আসে। আর গামা এই তো আমরা বলছিলাম আগেই যে এক্সপোজার 2 আমরা কনসিডার করব, যে এটা অ্যাপিয়ারেন্স ইম্পর্টেন্ট, সো 0.75 গামার মানে খুব বেশি উইজের ক্র্যাক হবে না, এই জায়গায় 0.001 এরকম খুব চিকন উইজের ক্র্যাক হবে। সো গামা ইজ ইজিয়ার। So now beta A's equation is 1 plus dc divided by 0.7 into effective depth 20.4. If you calculate, so beta S is coming 1.11. So now come to my original equation, spacing calculation. So this equation was 700 into gamma E divided by beta S into FSS minus 12dc. So 700, gamma E was 0.75, কি ছিল বিটা এস, হ্যাঁ বিটা এস ইজ 1.11, এই যে ছিল FSS 32.2 মাইনাস টুয়াইস ডিসি, তো 11.5 ইঞ্চ। তো এই ইকুয়েশনের সবকিছু বের করা খুব সহজ, কিন্তু এই একটা মান বের করতে FSS স্টিলে কি পরিমাণে স্ট্রেস আসবে বা জেনারেট হবে, এইটা বের করতে কিন্তু এত কাহিনী, এখান থেকে শুরু করে এই পেজ, তারপরে এই পেজ, এই 3 পেজ লাগছে এই ইকুয়েশনের শুধু একটা FSS এর মান বের করতে, বাকিগুলো কিন্তু বের করা একদম স্ট্রেট ফর সহজ, সেভেনের গামা এই বিটা ইজি, but just to calculate this FSS you need 3 pages. Anyway, so the calculated spacing is coming 11.58. That means to control of cracking, whatever the size of the reinforcement, you cannot provide spacing of the steel more than 11.5 inch. But we have provided number 9 at the rate of 6 inch. Okay, fine. আমরা 9 নাম্বার বার 6 ইঞ্চি পর দিচ্ছে, তারা বলছে আপনি যত নাম্বার বাই দেন না কেন 11.5 ইঞ্চি বেশি স্পেসিং আপনি দিতে পারবেন না। আমরা তো দেই নাই, আমরা অনেক কমই দিচ্ছি, আরো কম দিচ্ছি, অর্থাৎ আমরা সেই সেটে আছি, সমস্যা নেই। দেখো কারো প্রশ্ন আছে কিনা? না স্যার।
Okay, second one is actually a calculation for the age strip. So for the calculation of the age strip, our unfactored total bending moment was 114.2. If you remember, we can go back. So if you sum this up, this is 114.2. So for this segment, we did not check whether the section is cracked or not, because we already understand that the bending moment magnitude is 114.2. In case of interior strip, it was 99 point something. So it is more than that. So definitely the section will be cracked. That's why you don't need to go for other checking. So what we are doing actually, we are just calculating the location of neutral axis. That's what we are doing. আমরা যদি আগের পার্টে চেক দিছি যতটুকু যে এটা কি ইন্টেরিয়র কনক্রিটের মডুলাস অফ রাপচার কত, এটা কি আদৌ ক্র্যাক হবে নাকি আনক্র্যাক হবে, তো বুঝতেই পারছি যে বেন্ডিং মোমেন্টের মান বড়, অতএব ওই চেক দেওয়ার দরকার নাই। আমাদের এখন যেটা করতে হবে যে এখন আমাদের 12 ইঞ্চি উইথ আর 22 ইঞ্চি হচ্ছে আমাদের ডেপথ, কিন্তু এইখানে যেহেতু বেন্ডিং মোমেন্টের মানটা বড়, এই ক্ষেত্রে নিউট্রাল এক্সিস লোকেশন কোথায় হবে সেটা আমরা বের করে নিলেই আমরা অন্যান্য কাজ করতেছি আর কি। যদি শুধুমাত্র আমাদের ওই ডি মাইনাস এক্স, আমাদের ওই এফ এস এস এর মানটা বের করার জন্য আমরা সরাসরি এখানে চলে গেলাম। তাহলে এম ইন্টু এস, এই যেহেতু এই ক্ষেত্রে আমরা প্রোভাইড করছিলাম হলো এক্সটেরিয়র স্ট্রিপের ক্ষেত্রে 9 নাম্বার বার এট দি রেট অফ 5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। 9 নাম্বার বার 5 ইঞ্চি স্পেসিং এ দিলে আসলে 12 ইঞ্চি স্পেসিং এ বা 12 ইঞ্চি উইথে 2.4 ইঞ্চি দেওয়া হয়। যদি আমাদের লাগতো 2.13, বাট আমরা 9 নাম্বার বার 5 ইঞ্চি স্পেসিং এ দেওয়ার কারণে এটা আসলে 2.4 ইঞ্চি প্রোভাইড করা হয়েছে। আমি কিন্তু 2.4 দিয়ে কাজ করবো, যেটা আমি প্রোভাইড করতেছি 2.4, তার রেসপেক্ট আমি হিসাব নিকাশ করবো। 2.4 ইন্টু 7, তাহলে আমার এম এস এর মান আসলো 16.8। তাহলে ওই যে আমার নিউট্রাল এক্সিস লোকেশন হচ্ছে 12 ইন্টু এক্স ইন্টু এক্স বাই 2, আর ওই পাশে আছে হলো এম ইন্টু এস ইন্টু ডি মাইনাস এক্স। ওখান থেকে এক্স এর মান পাওয়া গেছে 6.29। টপ সারফেস থেকে শুরু করে 6.29 ইঞ্চি নিচে আমার নিউট্রাল এক্সিস আছে। তাহলে এখন এই সেন্ট্রোইডাল এক্সিসে, এই নিউট্রাল এক্সিসে আমার ক্র্যাকড মোমেন্টস অফ ইনার্শিয়া মান কত? ওই আগের মতোই ডি এইচ কিউব বাই 3 প্লাস এম এস ডি মাইনাস এক্স হোল স্কোয়ার। এখান থেকে পর্যন্ত হচ্ছে ডি মাইনাস এক্স হোল স্কোয়ার করে এটা আসলো 4338 ইঞ্চ টু দি ইঞ্চ 4 বাই পার ফিট উইথ অফ দ্য স্ল্যাব। স্ল্যাবের পার ফিট উইথে ক্র্যাক মোমেন্টস অফ ইনার্শিয়া হচ্ছে এক্সটেরিয়র স্ট্রিপের জন্য 4338। এখন আমি ওই আগেরটাই জাস্ট এফ এস বাই এন, আমি স্টিলের স্ট্রেস বের করতেছি। সো এম সি ওভার আই, তো এম হচ্ছে 114.2, 12 দিয়ে গুণ করে ফিট ফিট থেকে কিপ ইঞ্চ। সি এর মানটা হচ্ছে যেটা বললাম যে নিউট্রাল অ্যাক্সিস থেকে শুরু করে স্টিলের লোকেশন ডিসটেন্স, নাথিং বাট ডি মাইনাস এক্স। তো ডি হচ্ছে 20.4, এক্স এর মানে মাত্র বের করলাম 6.29 নিউট্রাল অ্যাক্সিসের লোকেশন। আর আই এর মান হচ্ছে 4338, এখান থেকে নিয়ে আসলাম, এটা এন টাইম দিয়ে গুণটুন করে এটা আসলো 31.2 ইঞ্চ, 31.2 কেএসআই। তাহলে স্টিলে টেনসাইল স্ট্রেসের মান হচ্ছে 31.2 কেএসআই। So now actually I will calculate the spacing. So 700 gamma e divided by beta s d beta s fs minus 2 LGC. So 700 is the formula 700. Gamma e is 0.75. Beta s is 1.11. FSS we just have calculated 31.2 minus 2i's. DC is 1.56. We have previously calculated. So all, if we calculate all these things, this is coming 12 inch. So we have provided number 9 at the rate of 5 inch. So it's safe. Therefore, there is no possibility of large cracking in this slab with this reinforcement detailing. So number 9 at the rate of 5 inch and number 9 at the rate of 6 inch is quite sufficient for the exterior and interior strip from serviceability point of view. এতদিন পর্যন্ত আমরা শুধু সার্ভিসিবিলিটি চেকটা করলাম। তো নাও অ্যাকচুয়ালি গো ফর দ্য ফ্লেক্সার। এখন আমরা দেখবো যে সেফটি পয়েন্ট অফ ভিউ থেকে যে আমাদের যে আলটিমেট আমাদের যে স্ট্রেংথ লিমিটেড পয়েন্ট অফ ভিউ থেকে যে অ্যাকচুয়ালি ফ্যাক্টর লোড সিচুয়েশনে এইটা কিরকম পারফর্ম করবে সেটা আমরা আজকে করবো না, পরের ক্লাসে করবো। বাট তোমরা এখানে এখন বৈশা এই কাজ করতে থাকো। এই আজকে যে চেকটা দিলাম কন্ট্রোল অফ ট্র্যাকিং, এই জায়গাটা এই জায়গায় তুলে যাও, তাহলে বাসায় গিয়ে কনফিউশন থাকবে না। এটা করতে হার্ডলি আধা ঘন্টা থেকে 45 মিনিট লাগবে করতে, কারণ মান সব দেওয়া আছে, তুমি তো তোমার মান বসায় স্টেপ বাই স্টেপ প্রিপারেশন করে যাবে। ঠিক আছে? জি স্যার, শুরু করতেছি। শুরু করে ফেলো। 29 জন
26 জন আছো, 26 জন জায়গায় বসেই কমপ্লিট করে ফেলো। তো এই জায়গায় আমিও আছি, তোর সমস্যা হলে আমি হেল্প করতে পারবো। এই জায়গায় কমপ্লিট, বাসায় কাজ রাখো না, এটা এই জায়গায় বসে কমপ্লিট করে ফেলো। যে কন্ট্রোল অফ ট্র্যাকিং যে চেকটা, সেই চেকটা তুমি দিয়ে দাও, বাসায় গিয়া পরে আবার দেখো বা ফ্রেশ করে ফেলো।